সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। করোনাকালীন এই বৈশ্বিক সংকটে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সতর্ক আছেন, সাবধান আছেন। প্রাসঙ্গিক সংলাপের আজকের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের এই মুহূর্তের মানুষের করোনা সংকটের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ সমস্যা এবং বিদ্যুৎ দুর্নীতি নিয়ে যে আরেকটি সংকটের মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক জীবন, জনজীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন অতিক্রম করছে, সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। তিনি আমাদের সঙ্গে আজকে আলাপ করবেন, আমাদের প্রশ্নের উত্তর দিবেন এবং আশা করি তার মুখ থেকে সম্মানিত দর্শক শ্রোতারা একটা পরিষ্কার চিত্র পাবেন বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি চলছে এবং সেই দুর্নীতিকে দায় মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকার এই সংসদে যে আইন পাশ করিয়ে নিয়েছে, এই প্রেক্ষাপটে একজন সাবেক বিদ্যুৎ মন্ত্রী হিসাবে তুলনামূলক চিত্রকে হাজির করবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে এই করোনাকালীন অবস্থায় সবাইকে সুস্থ থাকার জন্য আল্লাহকে দোয়া করে আমার বক্তব্য শুরু করছি। এখানে আপনার যে প্রশ্নটা করলেন, সে প্রশ্নটা হচ্ছিল যে আসলে কি দায় মুক্তি নেওয়া প্রয়োজন ছিল কিনা। কেননা বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিদ্যুতের তড়িৎ গতিতে পাওয়ার স্টেশন স্থাপন করে পাওয়ার স্টেশনকে বিদ্যুৎ দেওয়ার সব রকমের আইনের মধ্যে থেকে সব রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যে কুইক রেন্টাল নিয়ে যেটা নাকি আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে, সেই কুইক রেন্টাল এর ব্যবস্থা ওর মধ্যে ছিল। সেটা ছিল এইভাবে যে আমি একটা প্ল্যান করব যে আগামী 3 বছরের মধ্যে আমার বিদ্যুতের সব ঘাটতি আছে, সেই ঘাটতিটা সম পরিমাণের পাওয়ার স্টেশন তৈরি করব আগামী 3 বছর। এই 3 বছর গ্যাপটাকে পূরণ করার জন্য আমি কুইক রেন্টাল পাওয়ার নিয়ে আসবো এবং আমার নিজস্ব পাওয়ার গুলো যখন পাওয়ার স্টেশন গুলো উৎপাদন শুরু করবে তখন একটা একটা করে চলে যাবে। আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম এই সরকার দায় মুক্ত আইন পাশ করে কুইক রেন্টাল পাওয়ার নিয়ে এসে ভরে ফেললো এবং সেই কুইক রেন্টাল পাওয়ার গুলো যখন চুক্তির সময় পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে সেগুলোকে আইপিপি তে রূপান্তর করলো। এই যে একটা অনেক ঊর্ধ্ব মূল্যের বিদ্যুৎ, সেই বিদ্যুৎটাকে আবার আইপিপি তে রূপান্তরিত করলো। রূপান্তরিত করার লক্ষ্যই হচ্ছিল যে এখানে দুর্নীতি করা এবং সেই জন্যই ইন্ডিমনিটি বিল নিয়ে যাওয়া। পাশাপাশি আমাদের দেশের আইন ছিল যে আমরা কোনোভাবেই বিদ্যুৎ উৎপাদন 30 থেকে 35% বেশি প্রাইভেটের হাতে দেব না, 65% বিদ্যুৎ সরকার উৎপাদন করবে। কারণ এই জন্য উৎপাদন করবে, বিদ্যুৎ এমন একটা সাবজেক্ট, এমন একটা কমোডিটি, যে কমোডিটিকে কমার্শিয়ালি ভাইবল করতে হবে, আবার জনগণের কাছে সহনীয় মূল্যে পৌঁছায় দিতে হবে। এটা আমাদের শাসনতান্ত্রিক বাধ্যবাধকতা। সেটা না করে এই যে 65% যে সরকারের থাকার কথা, এখন উল্টা করে 65% দিয়ে দিয়েছে বেসরকারি খাতে। এখন বেসরকারি খাতে গেলে সেটার মূল্য তো বৃদ্ধি পাবে, কারণ সেখানে তাদের ভ্যাট ট্যাক্স, তাদের নিজস্ব প্রফিট, তাদের বেশি মূল্যে ঋণকৃত টাকার সুদ সব যোগ করে তাদের মূল্য বেশি হবে এবং যত বেশি প্রাইভেটকে বিদ্যুৎ দেওয়া যাবে, বিদ্যুতের প্রোডাকশন দেওয়া যাবে, তত বেশি দুর্নীতি করা সম্ভব হবে, কারণ বিদ্যুৎ দেখা যায় না। সেই জন্য এইটা সহজ বলেই সরকার দুর্নীতি করার জন্যই এত প্রাইভেটকে বিদ্যুৎ কেন্দ্র দিয়ে দিয়েছে এবং যার মাসুল আজকে জনগণ দিচ্ছে ৬২,০০০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন না করেই নিয়ে যাচ্ছে। হয় না যে ৬২,০০০ কোটি টাকা যদি আমার থাকতো তাহলে আমি বড় বড় 2-3টা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারতাম,
সহজ সুদে টাকা এনে তৈরি করতে পারতাম। সরকার সেই পথে হাঁটে নাই, যার ফলে আজকে জনগণকে বেশি দামে বছরে 6 বার 7 বার করে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে। এই বাড়ানোর ফলে একটা সময় পর্যায়ে আসবে যখন মানুষ আর বিদ্যুৎ কিনতে পারবে না, তখন লোডশেডিং এর মতোই হয়ে যাবে। কারণ একটা লোক 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চালাতে পারবে, পয়সা অ্যাফোর্ড করতে পারবে, তারপরে পারবে না। এখনই সেটা শুরু হয়ে গেছে। এইটার থেকে পরিত্রাণ করা যেত, সেই ব্যবস্থাও বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল যে প্রাইভেটকে দেব আমরা, কিন্তু এটাতে সরকারের অংশীদারিত্ব থাকতে হবে। সরকার তো এই যে প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট গুলো দিয়েছে, এই সরকার জমি জমা ইনফ্রাস্ট্রাকচার সব তো সরকারের, এটা একটা মূল্য আছে। সেই মূল্য ধরে সেই পার্সেন্টেজ শেয়ার যদি 30-40% থাকতো সরকারের হাতে, তাহলে আজকে এই যে ক্যাপাসিটি চার্জের যে টাকাটা, সেই টাকাটার একটা অংশ তো সরকার রেখে দিতে পারতো। এখন পুরোটা তাদেরকে দিয়ে দিচ্ছে, পুরো লাভটা তাদের দিয়েছে, তারা নিয়ে যাচ্ছে। এবং আজকে সুইস ব্যাংকের টাকা যাচ্ছে, এবং এই সুইস ব্যাংকের টাকা যাওয়ার সবচেয়ে বড় খাত হচ্ছে বিদ্যুৎ খাত। আমি তো বললাম যে এখানে পরিমাপ করার জায়গা নাই। ওরা যে মেশিন নিয়ে আসছে, সেই মেশিন গুলো আসলে কত প্রোডাকশন করে সেটা পরিমাপ করার জায়গা নাই। আর এগুলোকে সেন্ট্রাল ডিসপার্স সিস্টেমের সাথেও কানেক্ট করা নাই, যে সেন্ট্রাল ডিসপার্স দেখবে যে কত প্রোডাকশন করেছে সেটাও দেখার উপায় নেই। সুতরাং এখানে পুরোটাই শুভঙ্করের ফাঁকি এবং জনগণকে শোষণ করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। ধন্যবাদ। একটা বিষয় আপনার আলোচনার মধ্যে থেকে পরিষ্কারভাবে যেটা বেরিয়ে পড়ছে, সেটি হচ্ছে যে বিদ্যুৎ হচ্ছে মানুষের, জনগণের জন্য এমন একটা পণ্য যার একই সঙ্গে যেমন একটি বাণিজ্যিক মূল্য আছে, তেমনি একই সঙ্গে তার একটি সেবা মূল্য আছে। কিন্তু এই সরকারের এই মুহূর্তের বিদ্যুৎ উৎপাদন এবং বেসরকারি খাতে প্রায় 70% বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রেখে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদেরকে বাণিজ্য এবং ব্যবসা করার যে সুযোগ এবং তাকে দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে রাখার জন্য আইন করার মধ্য দিয়ে লাগাতার ভাবে দুর্নীতির যে চিত্র তৈরি হয়েছে, তা দিয়ে এই সরকার শুধু এটাকে পণ্যেই রূপান্তরিত করেনি, তা কেবলমাত্র কতিপয় ব্যক্তির বিত্ত অর্জনের মাধ্যমে পরিণত হয়েছে। কোটি টাকা পাচার হয়েছে এবং আমাদের দেশের বেশ কয়েকজন ইতিমধ্যেই পৃথিবীর অন্য দেশে গিয়ে ধনীদের তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন। তার অনেকেই এই ব্যবস্থার মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে যে অর্থ উপার্জন করেছেন, সেই ব্যবস্থার মধ্য দিয়ে টাকাটা এসেছে। 30% সরকারি উৎপাদনের মধ্যে আছে, 70% এখন বেসরকারি উৎপাদনের মধ্যে আছে। আপনি যে নীতিমালা গ্রহণ করেছিলেন বিদ্যুৎ মন্ত্রী হিসাবে, তখন আপনি সরকারি উৎপাদনের ক্ষেত্রে এবং বেসরকারি উৎপাদনের ক্ষেত্রে যে আনুপাতিক এবং ভারসাম্যমূলক নীতিটা নিয়েছিলেন, সে বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। আমি তখন যে নীতিটা নিয়েছিলাম, যে আমি জানতাম যে যদি আমি প্রাইভেটকে দিয়ে দেই তাহলে আমরা অনেক রকম সমস্যার মধ্যে পড়বো, বিশেষ করে প্রাইসিং সমস্যাতে আমরা পড়বো। কারণ প্রাইভেট কোম্পানি তো তারা প্রাইভেট ভাবে আসবে, তাদের লোন টোন সবই হিসাব নিকাশ আলাদা। আর সরকার উদ্যোগ নিয়ে যদি করে তাদের লোন এবং আলাদা। যেমন আমি একটা প্রকল্পের কথা বলি, আমি যে প্রকল্পটা নিয়েছিলাম, সেই প্রকল্পটা যে সিরাজগঞ্জের যে প্রকল্পটা আমি নিয়েছিলাম, সেই প্রকল্পটা কি ছিল? সেই প্রকল্পটা ছিল সরকারের 30% আছে, 70% প্রাইভেটে থাকবে। সেইখানে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি এরা সবাই লোক নির্দেশ, এডিপি লোক নির্দেশ, এদের লোন গুলো তো কনসেশনাল লোন। সুতরাং এটা দিয়ে যদি আমরা পাওয়ার সেন্টার তৈরি করতে পারতাম তাহলে আমার কিন্তু ইউনিট মূল্য অনেক কম হতো, প্লাস সরকারের 40% শেয়ার থাকছে এর মধ্যে। তো তাই না, ওর সাথে আমি আর একটা পলিসি তৈরি করেছিলাম যে প্রাইভেট কোম্পানিটা আসবে আমাকে বিদ্যুৎ দেওয়ার জন্য, সেই প্রাইভেট কোম্পানি 5 বছর রান করার পরে তার শেয়ার আপনার ইয়েকে কি বলে, তার শেয়ার 30% শেয়ার মার্কেটে ছাড়তে হবে। শেয়ার মার্কেটে ছাড়লে আমাদের যে আজকে
শেয়ার মার্কেটের যে কি বলে যে পরিধি, বিদ্যুতের মতো একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা সেক্টরে যদি শেয়ার মার্কেটে চলে আসতো তাহলে পরিধি অনেক কমে যেত এবং বেড়ে গেলে আমাদের শেয়ার ক্যাপিটাল মার্কেটটা অনেক শক্ত হতো। সেসব কিছুই করে নাই। এই যে এখন প্রাইভেট, এগুলা কিন্তু কোনো পাবলিক লিমিটেড কোম্পানি করার মতো কোনো তারা করে নাই। আর তাতে হয়তো কি, একদিকে আমার গ্রাহকরা শেয়ার কিনে লাভবান হতো, 2 নম্বর হতো যে আমাকে যে ওই যে টাকাটা শেয়ার মার্কেটে উঠে নিত, তারা ইন্টারেস্ট, ব্যাংকের লোন শোধ করতো, ইন্টারেস্ট কমে যেত, আমার ইউনিট প্রাইস গুলো অনেক কম, এবং তাতে মানুষের উপরে এত লোড হতো না। কিন্তু তারা ওই পথে হাঁটেই নেই, কারণ ওই পথে হাঁটতে গেলে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে স্বচ্ছ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সাবমিট করতে হবে, এবং স্টক মার্কেট দিতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দিতে হবে। এগুলো তারা কিছুই রাখে নাই, এই জন্যই রাখে নাই যে দুর্নীতি করতে হবে। আপনি যে মুহূর্তে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, বা বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার যে মুহূর্তে ক্ষমতা ছেড়েছে, তখন বিদ্যুতের ইউনিট প্রাইস ছিল 2 টাকা 40 পয়সা। এখন সেই বিদ্যুতের ইউনিট প্রাইস প্রায় 7 থেকে 8 গুণের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথা পিছু আপনার ঋণের দায়িত্ব প্রায় 40,000 টাকা করে আছে, এবং সরকার ইতিমধ্যেই এই ঋণের টাকা ঋণের বোঝা আরো দিনকে দিন বাড়িয়ে চলছে। এবং শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে এই রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার গুলিতে যে নিখরচায় তেল সরবরাহ করা হচ্ছে, সেখানেও একটা দুর্নীতি এবং সেখানেও একটা ভর্তুকির দায়িত্ব চাপছে। এবং আপনার কথা থেকেই বেরিয়ে এসছে যে প্ল্যান্টের ভাড়া দিচ্ছে সরকার, জমি দিচ্ছে সরকার, তেল দিচ্ছে সরকার, এবং এই ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যেই আবার সেটা কিনে নিচ্ছে সরকার, এবং শেষ পর্যন্ত সেই বেশি মূল্যের বিদ্যুৎ কিনছে জনগণ এবং ঋণের বোঝা বহন করছে জনগণ। এই সামগ্রিক প্রেক্ষাপটে আপনি ভবিষ্যতে যদি আবার কখনো বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব আপনি পান, সেই ক্ষেত্রে এই অধঃপতনের জায়গা থেকে, এই ঋণের বোঝা থেকে মানুষকে কিভাবে আবার বিদ্যুৎকে একটা গণসেবা পণ্যের জায়গাতে নিয়ে আসতে পারবেন? এক নম্বর হচ্ছে যে সরকার যেটা করেছে, সেই সরকারটা খুব যে সৎ উদ্দেশ্য নিয়ে করে নাই। মানুষের কাছে বিদ্যুতের প্রয়োজন আছে, মানুষকে বিদ্যুৎ দিয়ে, মানুষকে মূল্য দেখে মানুষকে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু সে মূলার যে প্রাইসটা কত বেশি হবে মানুষেরা বুঝতে পারেনি। এখন মানুষেরা বুঝতেছে, কারণ 1 বছর 6 বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে, এবং এটা তাকে বাড়াতেই হবে। যত দিন যাবে ততই বাড়াতে হবে, প্রতি বছর বাড়াতে হবে। এবং আমরা যে রেগুলেটরি কমিশন করেছিলাম, ইট ওয়াজ সাপোজ টু বি দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন। কমিশনের কাজ ছিল যে মানুষের স্বার্থ দেখে বিদ্যুতের দাম নির্ধারণ করা। এই কমিশন একটা সরকারের আজ্ঞাবহ কমিশন, বিদ্যুৎ প্ল্যান্টারদের আজ্ঞাবহ কমিশন, তাদের সুবিধাতে যা যা করা দরকার তাই করছে। এটা করে কমিশনের যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু ফেল করে গেছে। এখন কমিশনে ছিল বিদ্যুতের মূল্য বাড়ানোর একটা হাতিয়ার। এবং ইতিমধ্যেই যাতে একাধিকবার বিদ্যুতের মূল্য বাড়ানো যায় সে বিষয়ে আইন তৈরি করা হয়েছে। আমার যে 4 বছর ক্ষমতায় আমি ছিলাম, সেখানে কিন্তু বিদ্যুতের দাম আমি একবার বাড়িয়েছিলাম। বাদ বাকিটা আমাকে যদিও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি চাপ দিচ্ছিল বিদ্যুৎ দাম বাড়ানোর জন্য। আমি বলেছিলাম যে বিদ্যুৎ সিস্টেমে আমি কমানোর পরেও, আমি 35% সিস্টেম লস নিয়ে শুরু করেছিলাম, 25 নিয়ে আসলাম, 10% কমিয়েছিলাম। মনে করে 1% মানে 50 কোটি টাকা। আমি বলেছিলাম যে আমরা সিস্টেম লস কমিয়ে বিদ্যুতের মূল্য রেশনালাইজ করবো, বাড়িয়ে রেশনালাইজ করবো না। সেই জন্য বাড়াইনি আমরা, কারণ আমি জানতাম যে মানুষ পারবে না এটা অ্যাফোর্ড করতে। তো আরো যেসব হিসাব আছে সেসব হিসাবে সরকার মাথায় নেয়নি। জাস্ট বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ দিয়ে দাও, তারপরে দেখা যাবে। যে আমাদের দেশের ডিমান্ড কি, সারা দিনের ডিমান্ডটা একরকম থাকে না। আমাদের পিক ডিমান্ড হলো সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ডটা পড়ে যায়।
তারপরে হচ্ছে সিজনাল, যখন আমাদের সিজন শুরু হয় তখন ডিমান্ডও বেড়ে যায়, আবার ইডি সিজন যখন চলে যায় তখন আবার ডিমান্ড কমে যায়। সুতরাং এখানে অনেক বড় অঙ্কের হিসাব ছিল, এগুলো তারা করেও নেই, খেয়ালও করে নেই। না করে মানুষ বিদ্যুৎ চায়, যে কোনো যেখান থেকে বড় বিদ্যুৎ এনে দাও, দাম দেখা যাবে। এখন দাম কি হয়েছে, আপনি যদি এখন যে মিটার করে করেছে, প্রিপেড মিটার করেছে, প্রিপেড যদি আপনি 1000 টাকার কার্ডে ভরেন, সেই কার্ডটা যখন মিটারে আপনি চার্জ করবেন সঙ্গে সঙ্গে 300 টাকা কেটে নিচ্ছে, ভ্যাট ট্যাক্স সব দিয়ে 300 টাকা চলে যাচ্ছে। দেন আপনি ইউ আর লেফট উইথ অনলি 700 টাকা। তার মানে কি, প্রকৃতপক্ষে আপনি 700 টাকার বিদ্যুৎ ক্রয় করছেন 1000 টাকা দিয়ে। এই যে মানুষের উপরে চাপটা, এই চাপটা থাকতো না। আমি যখন প্রিপেড মিটার ইন্ট্রোডিউস করেছি তখন আমি উল্টোটা করেছি। আমরা যারা যারা প্রিপেড মিটার নিবে, আমি একটা হিসাব করেছিলাম যে একটা বিদ্যুৎ বিক্রি করলে 3 মাস পরে আমি টাকা পাই, আর প্রিপেড মিটার লাগালে আমি সঙ্গে সঙ্গে টাকা পাচ্ছি। সুতরাং আই মাস্ট গিভ সাম ডিভিডেন্ড টু মাই কনজিউমার। তো আমি 10% রিবেট দিয়েছিলাম, যারা প্রিপেড মিটার নেবে তার 10% রিবেট পাবে। তার মানে 100 টাকা কিনলে 110 টাকার বিদ্যুৎ সে পাবে। সরকার মানুষকে লুট করার জন্য ওই পথে না হেঁটে উল্টা 100 টাকার বিদ্যুৎ কিনলে 70 টাকা পাচ্ছে। তাহলে শুধুমাত্র বিদ্যুতের দামই বৃদ্ধি হয়নি, এমনকি তার বিদ্যুতের ব্যবহারের যে পরিমাণ এবং ক্ষমতা সেটাও কমে গিয়েছে। হ্যাঁ, কমে গেছে, শুধু তাই না, বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে কমোডিটির দামও বাড়বে, কেননা প্রোডাক্ট তো হয় বিদ্যুৎ দিয়ে। তো সেই ইন্ডাস্ট্রি মালিক তো বিদ্যুতের বিল বেশি পে করছে। সুতরাং এই যে বিদ্যুতের একটা স্নোবল এফেক্ট আছে, সেই স্নোবল এফেক্টে তো আজকে আমরা মারা যাচ্ছি। তার মানে বিদ্যুতের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক জায়গাতে সরকারের লাগাতার যে নীতিমালা, সেই নীতিমালাগুলির একটি বহুমুখী প্রভাব আমাদের দেশের অর্থনীতি, সমাজ এবং সবকিছুই পড়ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সরকার ভর্তুকি দিচ্ছে 18,000 কোটি টাকা, এবং এই হিসাবে ভর্তুকি দিতে দিতে এই মেয়াদে এ পর্যন্ত প্রায় 62,000 কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দিয়েছে সরকার। এবং এই ব্যবসায়ীরা সকলেই এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাভকারী ব্যবসায়ী বলে দেশবাসীর কাছে পরিচিত। এবং দেখা গিয়েছে যে বিদ্যুতের এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে এমন এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে যে একই ওয়ার্ক অর্ডারে কোন রকম টেন্ডার ছাড়াই 500 কোটি টাকার যন্ত্রপাতিও কেনা হচ্ছে। এই যে জবাবদিহিতাবিহীন সংস্কৃতি, যা সংবিধানের অন্যান্য মৌলিক প্রশ্নের সঙ্গে ধারার সঙ্গে মেলে না, এই জবাবদিহিতাকে আবারও জবাবদিহিতার মধ্যে আনার কোন ব্যবস্থা এই দেশের মানুষ কখনো কি ফিরে পাবে? মানে এই রিজিম যে এটা যে একটা যে আনইলেক্টেড একটা জবাবদিহিহীন একটা সরকারের কালচার এই দেশে এস্টাবলিশড হয়ে গেছে 2014 সাল থেকে, এবং সেটা এখনো চলছে। এই সিস্টেমের মধ্যে চললে মানুষের পকেটে টাকাই থাকবে না, মানুষের বিদ্যুৎ কেনার ক্ষমতাও থাকবে না। সুতরাং আমি তো মনে করি যে পরিবর্তন যদি আসে কোনোদিন, তাহলে এই বিদ্যুৎ সিস্টেমের যে দুর্নীতির যে পথ উন্মোচন করে রাখছে, খুলে রাখছে যে পথটাকে, সেটাকে বন্ধ করে আবার রিফর্ম করে মানুষের সহনীয় লেভেলে বিদ্যুৎটাকে আনার জন্য যে কোনো সরকারি আসুক, আমাদের সরকারি আসুক বা অন্য কেউ হচ্ছে যেই আসুক আর কি, তাদেরকে উদ্যোগ নিতে হবে। না নিলে এই বিদ্যুৎ সিস্টেমে মানুষের পক্ষে বিদ্যুৎ কেনা সম্ভব হবে না। আমরা কয়েকদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা প্রতিবেদন দেখেছিলাম, ফস্টারিং এফেক্টিভ এনার্জি ট্রানজিশন, এবং সেখানে সারা পৃথিবীতে 115টা দেশে বিদ্যুৎ বিতরণ এবং বিদ্যুৎ সেবা সম্পর্কে এক ধরনের মান নির্ধারণ করা হয়েছে। সেই 115টি দেশে বাংলাদেশের অবস্থান তৈরি করা হয়েছে 90তম, যেখানে আপনার নেপাল হচ্ছে 93তম, শ্রীলঙ্কা হচ্ছে 60 এবং ভারতের অবস্থা হচ্ছে 76। তার মানে হচ্ছে যে এত বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের যে দাবি বর্তমানে সরকার করছে,
তাই নয়, এর সেবাদানের মান কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে 115টা দেশের তুলনায়ও এখনো পর্যন্ত 90তে পড়ে আছে বাংলাদেশ। এবং বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুতের এই দুর্নীতি রোধ করে ইলেকট্রিসিটি যে বিদ্যুতের যে ভৌতিক বিল এই মুহূর্তে চলছে সেখান থেকে, এবং বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার যে চক্রের মধ্যে মানুষজন আটকে গিয়েছে, সেখান থেকে যদি মানুষকে বের করে আনতে হয় তাহলে একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের সামনে আর কোনো পথ খোলা নেই। আপনি একটা স্ট্রং রেগুলেটরি বডি লাগবে। হ্যাঁ, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি ঠিকই বলেছেন যে রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছিল যে উদ্দেশ্যে, যেহেতু সেই রেগুলেটরি কমিশন এখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের দুর্নীতিকে পাহারাদারে পরিণত হয়েছে, সে কারণে এটাকে জনগণের পক্ষে একটি কার্যকরী স্ট্রং রেগুলেটরি কমিশন গঠন করতে হবে। এবং সেই বিবেচনায় বাংলাদেশের বর্তমান এই দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে গেলে পরে একটি জবাবদিহিতামূলক সরকার ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আপনি কি মনে করেন যে অতএব বিদ্যুতের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, অন্য যে কোনো সমস্যারই আসলে প্রধান সমস্যা হচ্ছে জবাবদিহিতাবিহীন রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এর প্রধান কারণ? বিএনপির একজন স্থায়ী কমিটির নীতি নির্ধারক হিসাবে এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। আসলে তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি বিদ্যুতের একটা জিনিস বলে তারপরে আমি এখানে উত্তরটাই যাব। ধরেন বিদ্যুতে যে এখন যে উদ্বৃত্ত বলছে যে এত এত উদ্বৃত্ত হয়েছে, এই যে উদ্বৃত্ত, হ্যাঁ উদ্বৃত্ত থাকতে পারে। প্রত্যেকটা ইলেকট্রিক সিস্টেমে একটা স্পিনিং মার্জিন থাকে, কেননা সব তো মেশিন এবং এগুলো সব প্লেনের জেট ইঞ্জিনের মতো রান করে, যে কোনো সময় যে কোনো একটা পাওয়ার ব্রেকেজ হইতেই পারে, এবং সেই যে স্পিনিং মার্জিনটা থাকে সেটাতে কভার করা হয়। কিন্তু স্পিনিং মার্জিনের নামে যদি হাজার হাজার মেগাওয়াট আমি যদি উদ্বৃত্ত রাখি আর সেটার পয়সা যদি আমি শোধ করি, তাহলে বিদ্যুতের দাম কোনোদিনও মূল্য নির্ধারণ ঠিক করা যাবে না। মানুষকে এই বসে থাকা পাওয়ার স্টেশনের দাম গ্রাহককে বহন করতে হবে। এই যে একটা সিস্টেম তৈরি করে ফেলেছে সরকার, একটা যে দুর্নীতি করার জন্য সিস্টেম তৈরি করেছে, এই যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, আমার এই যে প্রাইভেট পাওয়ার স্টেশন গুলো কয়টা কত ক্যাপাসিটিতে রান করে সেটার মূল্যায়ন তো আমরা কেউ পাবলিক জানে না, কিন্তু ক্যাপাসিটি চার্জ আমরা দিয়ে যাচ্ছি, ৬৫,০০০ কোটি টাকা দিয়ে যাচ্ছি আমরা। আসলে কি ৬৫,০০০ কোটি টাকার ক্যাপাসিটি পড়েছিল? সেটাও তো আমাদের মূল্যায়ন করতে হবে। তো এই জিনিসগুলা করার জন্য সুশাসন খুব জরুরি এবং জবাবদিহিতামূলক সরকার একটা খুব জরুরি হয়ে পড়ছে। এবং এই যে আজকের ইলেকশন, মানে সব কমিশন তো এখন একই অবস্থা হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট কমিশন তো কিছু নেই, ইলেকশন কমিশন থেকে শুরু করে এই ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন সবই একই রকম হয়ে গেছে। এইগুলাকে যতক্ষণ পর্যন্ত মাথা শক্ত করে দাঁড়াতে না পারবে, যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা জবাবদিহি সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না। এবং আমি এও বলবো যে শুধু তাই না, নির্বাচনের মধ্যে সরকার আসলেই চলবে না, সরকারকে ওইটুকু ধৈর্য থাকতে হবে যে যতগুলো কমিশন আছে সেই সমস্ত কমিশন গুলোকে স্বাধীনভাবে কাজ করতে হবে। নির্বাচিত করলে দেশের জন্য মঙ্গল আসবে। আপনাকে ধন্যবাদ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আপনি সাবেক বিদ্যুৎ মন্ত্রী হিসাবে আজকের এই মুহূর্তে চলমান বিদ্যুৎ খাতকে নিয়ে যে রাষ্ট্রীয় জবাবদিহিতাবিহীন দুর্নীতির সংস্কৃতি চলছে তার একটি চিত্র সম্মানিত দর্শক আপনাদের সামনে তুলে ধরেছেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। অতিথি হিসেবে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্মানিত দর্শক শ্রোতাকে। করোনা কালের এই পরিস্থিতিতে আবারও আপনাদেরকে সতর্ক সাবধানভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমাদের সঙ্গে নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অফিসিয়াল ফেসবুক bnp78.com যুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।